হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়ার্ড ফর জব। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল কনস্টিটিউশন ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেখো, আমাদের চ্যানেলে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পাও, যেখানে আমরা বিভিন্ন চ্যাপ্টারের উপরে, বিভিন্ন টপিকের উপরে প্রশ্ন উত্তর আলোচনা করে থাকি। তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যেতে পারে। মানে ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছে, তাকে যদি তার পদ থেকে সরাতে হয়, তার জন্য কোন কারণে তাকে পদ থেকে সরানো যেতে পারে? চারটে অপশন রয়েছে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য, মানে তিনি যদি রাষ্ট্রবিরোধী কোন রকমের কার্যকলাপ করেন তার জন্য। অপশন বি, সংবিধান বিরোধী কোনো কার্যের জন্য, তিনি যদি সংবিধান অমান্য করা কোনো কাজ করেন তার জন্য। অপশন সি, তার অসততার জন্য, তিনি কোনো রকমের চুরি বা কোনো রকমের যদি মানে অসৎ কাজের সাথে যুক্ত থাকেন তার জন্য। অপশন ডি, কার্যে অদক্ষতার জন্য, যেটাকে ইনক্যাপাসিটি বলা হয়, যে তিনি যদি তার কাজ করতে না পারেন সেই কারণের জন্য। তো দেখো, প্রত্যেকের মনে রাখা দরকার যে রাষ্ট্রপতিকে তার পদ থেকে শুধুমাত্র একটি কারণেই অপসারণ করা যায়, সেটা হচ্ছে অপশন বি, সংবিধান বিরোধী কার্যের জন্য। এটা মাথায় রাখতে হবে যে তার বিরুদ্ধে যদি অভিযোগ নিয়ে আসা হয়, যে অভিযোগটাকে আমরা বলি ইমপিচমেন্ট পদ্ধতি। এই যে ইমপিচমেন্ট পদ্ধতিটা হয়ে থাকে, তো সেই ইমপিচমেন্ট পদ্ধতির মধ্যে মেনশন করা হয় যে আমাদের যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, তিনি সংবিধান বিরোধী কাজ করেছেন, সেই কারণের জন্য তাকে তার পদ থেকে সরানো হচ্ছে। তিনি যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেন, সেটা কিন্তু কোনো গ্রাউন্ড পড়ে না, সেখানেও বলা হয় যে সেটাও সংবিধান বিরোধী একটা কাজের মধ্যেই পড়ে। বা কোনো অসততা, সেটাও সংবিধান বিরোধী কাজ, বা কাজে অদক্ষতা, সেটা ইনক্যাপাসিটি, সেটা একটা অন্য কারণে বলা হয়ে থাকে। কিন্তু মনে রাখবে যে একমাত্র কারণ যেটা তার ইমপিচমেন্টের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তার সংবিধান বিরোধী কাজ বা আনকনস্টিটিউশনাল তিনি যদি কোনো কাজ করে থাকেন। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কারা? চারটে অপশন রয়েছে। ভারতের যে জনগণ, মানে পিপল অফ ইন্ডিয়া, যাদেরকে আমরা ভারতের জনগণ বলি, তারা। অপশন বি বলছে ক্যাবিনেট মিনিস্টাররা। ক্যাবিনেট মিনিস্টার কারা? যারা এই যে লোকসভা অথবা রাজ্যসভার যে ইলেকশন হয়, মানে যেটাকে আমরা পার্লামেন্টের ইলেকশন বলি, সেই ইলেকশনে যারা জয়লাভ করে তাদেরকে আমরা বলি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। তো সেই এমপিদের মধ্যে যেসব এমপিদেরকে বিভিন্ন দপ্তর বা বিভিন্ন মানে বিভিন্ন যে দপ্তর বা ডিপার্টমেন্টের যাদের দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে আমরা বলি মন্ত্রী। তো সেই মন্ত্রীদের নিয়ে, যতজন মন্ত্রী রয়েছে, সেই মন্ত্রীদের নিয়ে গঠিত হয় ক্যাবিনেট। তো সেই ক্যাবিনেট মিনিস্টাররা হচ্ছে সেই সব এমপিরা যাদের কাছে কোনো না কোনো ডিপার্টমেন্ট বা কোনো না কোনো জায়গার মন্ত্রিত্ব রয়েছে, সেগুলো তাদেরকে বলে ক্যাবিনেট মিনিস্টার। এই ক্যাবিনেট মিনিস্টার, এটা কিন্তু কেন্দ্র সরকারের ক্যাবিনেট মিনিস্টারও হয়, রাজ্য সরকারেরও ক্যাবিনেট মিনিস্টার হয়। কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটা কেন্দ্র সরকার, মানে লোকসভা রাজ্যসভার এমপির মধ্যে যারা মিনিস্টার, তাদের কথা বলা হচ্ছে। আর এমপির কথা আমরা বললাম, যারা লোকসভা রাজ্যসভার ইলেকশনে যারা জয়লাভ করে, তাদেরকে এমপি বলা হয়। আর এমএলএ, এমএলএ কাদেরকে বলা হয়? এমএলএ বলা হয় যারা রাজ্যের যে বিধানসভা রয়েছে, মানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা যেরকম রয়েছে, সেই বিধানসভার যারা মেম্বার হয়, তাদেরকে এমএলএ বলা হয় থাকে। তো এখানে বলতে হবে যে রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিয়ে থাকে। চারটে আমি আলোচনা করলাম, তো তোমরা বলো এক্ষেত্রে অ্যান্সার কি হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি, যারা এমপি এবং এমএলএ রা হয়। তবে এমপি আর এমএলএ এর মধ্যে মনে রাখবে, যারা ইলেক্টেড এমপি আর এমএলএ হয়, যে কিছু ইলেক্টেড মানে এরা হয় জনগণের দ্বারা নির্বাচিত, মানে যাদের ভারতের যে পিপল অফ ইন্ডিয়া রয়েছে, জনগণ রয়েছে, তারা ভোট দিয়ে যেসব এমপি দের নিযুক্ত করে বা যেসব এমএলএ দের নিযুক্ত করে, তারা কিন্তু এখানে ভোট দিতে পারে। কিছু এমপি রয়েছে যারা কিন্তু ইলেক্টেড নয়, নমিনেটেড। যেমন এক্সাম্পল, নমিনেটেড এমপি কারা হয়? 12 জন এমপি হয় নমিনেটেড, রাজ্যসভাতে রয়েছেন, যাদেরকে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করে থাকেন বিভিন্ন সংস্কৃতিকার ক্ষেত্র থেকে। তারা কিন্তু ভোট দিতে পারেন না। ঠিক আছে? আর আরো কিছু এমপি থাকতো, যেটা হচ্ছে লোকসভাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু সেটা এখন আর নেই, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। আর এমএলএ দের মধ্যেও বিধানসভাতে কিছু এমএলএ হয় যারা বিধান পরিষদে থাকে, তারা কিন্তু ইলেক্টেড হয় না। সেই জন্য তারাও কিন্তু ভোটদানে সক্ষম নয়। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ বিশেষ স্টাডি মেটেরিয়াল, বিষয়ভিত্তিক এমসিকিউ, জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন।
বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ, মানে যেখানে প্রত্যেকটা বিষয় চ্যাপ্টার ওয়াইজ সলভ করা রয়েছে, এবং তার সাথে সাথে তোমরা প্র্যাকটিস সেটও এর মধ্যে পেয়ে যাচ্ছ। তাহলে আর দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। মাত্র 250 টাকায় বাড়িতে বসে তোমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। তাহলে আজকেই যোগাযোগ করে নাও, এবং সামনের যে ডাব্লিউবিপি কেপি এক্সাম রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্টাডি মেটেরিয়াল, যেখান থেকে তোমরা 100% কমন অবশ্যই পাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতের রাষ্ট্রপতি কি? 4টে অপশন রয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধান, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে রয়েছে তার প্রধান। অপশন বি, রাষ্ট্রের প্রধান, আমাদের যে রাষ্ট্র রয়েছে মানে আমাদের বিভিন্ন স্টেট তার প্রধান। অপশন ডি, সি বলছে রাষ্ট্র এবং ভারত সরকার মানে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর ইন্ডিয়ান স্টেট দুজনেরই প্রধান, না উপরের কোনোটিই না। দেখো কি হবে অ্যান্সার। তো মনে রাখবে প্রত্যেকে, ভারতের রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রধান, অর্থাৎ রাষ্ট্রপতিকে আমরা বলি হেড অফ দ্য স্টেট। মানে আমাদের যে স্টেট রয়েছে মানে আমাদের যে দেশ রয়েছে সেই দেশের প্রধান কিন্তু রাষ্ট্রপতি। তবে এক্ষেত্রে মনে রাখবে, ভারতের যে রাষ্ট্রপতি হেড অফ দ্য স্টেট হলেও তিনি কিন্তু নমিনাল হেড, মানে যাকে আমরা বলি নাম সর্বস্ব শাসক, ইজ এ নমিনাল হেড। তাহলে তাহলে রিয়েল হেড বা প্রধান হেড কে হয়ে থাকে? মনে রাখবেন, রিয়েল হেড বা প্রধান হেড হয়ে থাকেন আমাদের প্রাইম মিনিস্টার, যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন বর্তমানে নরেন্দ্র মোদী। তো তিনি কিন্তু ভারতের প্রধান হেড বা রিয়েল হেড, মানে তিনি যা সিদ্ধান্ত নেয় তাই হন, আর তাকেই বলা হয় তিনি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রধান। মনে রাখবে, কেন্দ্রীয় সরকারের প্রধান প্রাইম মিনিস্টার, রিয়েল হেড, আর রাষ্ট্রের প্রধান হেড অফ দ্য স্টেট প্রেসিডেন্ট, তিনি কিন্তু নমিনাল হেডের মধ্যে পড়ে। রাষ্ট্র এবং সরকার উভয়ের প্রধান কিন্তু কেউ হয় না। ওকে, পরবর্তী প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছ থেকে তার পদত্যাগ পত্র প্রেরণ করতে পারেন? কোন ব্যক্তির কাছে তার পদত্যাগ পত্র, যেটাকে আমরা রেজিগনেশন বলা হয়। রাষ্ট্রপতি যদি কোনো সময় মনে হয় যে তিনি তার কাজ করতে চান না, তখন তিনি তার পদত্যাগ করেন, তো তার জন্য রেজিগনেশন লেটার তাকে সাবমিট করতে হয়। তো এটা তিনি কার কাছে পাঠান? 4টে অপশন রয়েছে। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, তো প্রধান বিচারপতি অবশ্যই এখানে সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি চিফ জাস্টিস তার কথা বলা হচ্ছে। লোকসভার স্পিকার, লোকসভার যে সভাপতি হন স্পিকার, তার কথা এখানে বলা হচ্ছে। আর অপশন ডি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, যেটাকে আমরা ভিপি বলি। তো মনে রাখবে, রাষ্ট্রপতি যদি তার পদত্যাগপত্র পাঠাতে চান, তো তিনি অবশ্যই পাঠাবেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের কাছে। তো এই ভাইস প্রেসিডেন্ট তাকে নিযুক্ত করা হয় যদি কোনো কারণে রাষ্ট্রপতি না থাকেন, তো তার জায়গায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার জন্য থাকেন উপরাষ্ট্রপতি। কিন্তু এই উপরাষ্ট্রপতিকে একটা বিশেষ নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে অনাবশ্যক মহামহিম। কারণ কথাটা হচ্ছে কি, অনাবশ্যক মহামহিম কথার অর্থ হচ্ছে যার খুব একটা প্রয়োজন নেই কিন্তু আমরা তবুও তাকে রাখি। তো উপরাষ্ট্রপতির কিন্তু সেই অর্থে কিন্তু কোনো প্রয়োজন সেরকম হয় না, সেই কারণে তাকে অনাবশ্যক মহামহিম বলা হয়। যেমন যদি রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি এই যে উপরাষ্ট্রপতি তিনি যদি রাষ্ট্রপতি হন, তিনি কিন্তু একাধিক দায়িত্ব পালন করতে পারবেন না। মানে এক কথায় রাষ্ট্রপতি থাকার মতো থাকা, তিনি সেই সময় যত সব এক্সিকিউটিভ ডিউটি রয়েছে সেগুলোও তিনি করতে পারবেন না, তিনি পার্ডন পাওয়ার তার মধ্যে নেই। অর্থাৎ এক কথায় খুব একটা ক্ষমতা কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি অবস্থায় থাকে না। তো সেই কারণে যাকে নিযুক্ত করা হয়েছে এবং কিন্তু তার খুব একটা প্রয়োজন নেই, সেই কারণে উপরাষ্ট্রপতিকে মহামহিম বলা হয়। অর্থাৎ রাষ্ট্রপতি যদি তার রেজিগনেশন সাবমিট করেন উপরাষ্ট্রপতিকে দেবেন, আর উপরাষ্ট্রপতি যদি তার রেজিগনেশন দেন সেটা কিন্তু রাষ্ট্রপতিকে দেবেন, এটাকে ভাইস ভার্সা বলা হয়। পরবর্তী প্রশ্ন। সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? রাষ্ট্রপতি রাজ্য সরকারকে বরখাস্ত কথাটার মানেই হচ্ছে যে সাংবিধানিক অচল অবস্থা, বা যেটাকে আমরা খুব ভালো ভাষায় বলি রাষ্ট্রপতি শাসন, প্রেসিডেন্সিয়াল রুল। তো প্রত্যেকেই জানি রাষ্ট্রপতি শাসন কখন হয়। 4টে অপশন রয়েছে, 352, 356, 360, 370। তো রাষ্ট্রপতি শাসন যেটা হয়ে থাকে, যেটাকে আমরা স্টেট এমার্জেন্সি বলে থাকি, সেটা কিন্তু 356 নম্বর আর্টিকেলের মাধ্যমে স্টেট এমার্জেন্সি হয়ে থাকে। এরকম বহু রাজ্যে হয়েছে, পাঞ্জাব, উত্তরপ্রদেশ বহু রাজ্যে হয়েছে। 352 নাম্বার মাধ্যমে হয় ন্যাশনাল এমার্জেন্সি, যেটাকে আমরা জাতীয় জরুরি অবস্থা বলি। 360 এর মাধ্যমে হয় আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটাকে আমরা বলি অর্থনৈতিক জাতীয় জরুরি অবস্থা। এর মধ্যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি একবারও হয়নি, ন্যাশনাল এমার্জেন্সি 3 বার হয়েছে। তো তোমরা যদি জানো যে এই 3 বার ন্যাশনাল এমার্জেন্সি কবে কবে হয়েছে, তো তোমরা কমেন্টে জানাতে পারো। আর স্টেট এমার্জেন্সি সবচেয়ে বেশি কোন রাজ্যে হয়েছে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন।
পুরো টার্ম শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা পদচ্যুত করা হয়? যে রাষ্ট্রপতির কর্মক্ষম যে টার্ম রয়েছে সেটা হচ্ছে 5 ইয়ার্স, ৫ বছর তিনি তার ডিউটি করেন। কিন্তু ৫ বছরের আগে তাকে যদি পদচ্যুত বা ইমপিচ করা হয়, তাহলে সেই ইমপিচ কে করতে পারে বা কার দ্বারা হতে পারে? ৪ টে অপশন রয়েছে। অপশন এ প্রধানমন্ত্রীর দ্বারা, অপশন বি সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিশংসা বা পার্লামেন্টের দ্বারা যে ইমপিচমেন্ট পদ্ধতি তার দ্বারা, অপশন সি প্রধান বিচারপতির দ্বারা, চিফ জাস্টিস যদি চান তার দ্বারা, বা অপশন ডি উপরাষ্ট্রপতির দ্বারা। তো মনে রাখবে রাষ্ট্রপতিকে যে পদচ্যুত করা হয় বা পদচ্যুত করার একটা বিশেষ পদ্ধতি, সেটা হচ্ছে সংসদ বা পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা অভিশংসাপত্র। মানে ব্যাপারটা হচ্ছে কিভাবে ইমপিচ করা হয়, যে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার 14 ডেজ 14 দিন আগে তাকে কিন্তু একটা নোটিশ দিতে হয়। এরকম নয় যে আপনার হয়ে গেছে আপনি যান, সেরকম ব্যাপার নয়। তাহলে 14 দিন পূর্বে তাকে কিন্তু নোটিশ দিতে হয়। তো সেই নোটিশ দেওয়ার পরে তার যে ইমপিচমেন্ট প্রস্তাব যে কোনো একটা হাউসে, ইদার লোকসভা বা রাজ্যসভায় যেকোনো একটা হাউসে উত্থাপন করা হয়। তো সেই উত্থাপন হওয়ার পরে যদি লোকসভায় উত্থাপন করা হয়, তাহলে সেটা সেখানে 2/3 2/3 মেজরিটিতে সেটা যদি পাস করে তখন সেটা রাজ্যসভায় যায়। রাজ্যসভায় যদি সেখানে আবার 2/3 মেজরিটিতে সেটা পাস করে, তখন সেটা অ্যাপ্রুভ হয় এবং ইমপিচমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এর মধ্যে যদি কোনো একটা প্রক্রিয়া না হয়ে থাকে, তখন কিন্তু ইমপিচমেন্ট প্রক্রিয়াটা ইনকমপ্লিট থাকে। তো অবশ্যই মনে রাখতে হবে যে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিশংসার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পরে রাষ্ট্রপতি কি করতে পারে? যে কোনো একটা বিল পার্লামেন্ট দ্বারা অনুমোদিত হয়ে গেছে বা পার্লামেন্ট সেটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা এই বিলের জন্য রেডি, তখন রাষ্ট্রপতি কি করতে পারেন? 4টে অপশন রয়েছে। স্বাক্ষরণে অসম্মতি জানাতে পারেন, তিনি যে এতে স্বাক্ষর, কারণ রাষ্ট্রপতি যতক্ষণ এটাতে স্বাক্ষর করেন, এই যে বিল সেটা কিন্তু আইন বা তে পরিণত হয় না। তাহলে রাষ্ট্রপতি স্বাক্ষর জানালে তখন হয়। তো কোনো বিল অনুমোদিত হওয়ার পরে রাষ্ট্রপতি ৪ টে অপশন রয়েছে। রাষ্ট্রপতি অসম্মতি জানাতে পারেন, যে তিনি বললেন তিনি স্বাক্ষর করবেন না। অপশন বি, রাষ্ট্রপতি বিলটি সংশোধন করতে পারেন। রাষ্ট্রপতি বলবেন যে আমি বিলটা ঠিক হয়নি, এটা সংশোধন হয়ে যাক। তাই রাষ্ট্রপতি নিজে সংশোধন করতে পারে। অপশন বি, পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, যে বিলটা তোমরা পাস করেছো ঠিক আছে, আবার তোমরা একবার রিভিউ করো যে ঠিকঠাক আছে কিনা। আর অপশন ডি, লোকসভার অধ্যক্ষ স্পিকারের সাথে পরামর্শ করতে পারেন যে এই বিলটা পাস করা ঠিক হবে কিনা, এই সংক্রান্ত স্পিকারের সাথে পরামর্শ করতে পারেন। তো মনে রাখবে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন সি, পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে। রাষ্ট্রপতি এই যে বিলকে ফেরত পাঠাতে পারেন, এই যে পাওয়ার, এটাকে বলা হয় রাষ্ট্রপতির ভিটো পাওয়ার। ঠিক আছে, আমরা শুনেছি ভেটো কথাটা অনেক জায়গায় শুনেছি। তো এই যে ভেটো পাওয়ার, যে ভেটো পাওয়ারের মাধ্যমে রাষ্ট্রপতি এটাকে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারে। এর মধ্যে আমাদের ৩ ধরনের ভিটো রয়েছে। অ্যাবসোলিউট ভেটো, সাসপেনসিভ ভেটো, পকেট ভেটো, ৩ ধরনের ভেটো রয়েছে। কিন্তু সেই ৩ টে ভেটোর মধ্যে এর মধ্যে কোনো জায়গায় তিনি অসম্মতি জানাতে পারেন না। বিলটা তিনি সংশোধন করতে পারেন না বা লোকসভার অধ্যক্ষের সাথে পরামর্শ করতে পারেন না। তিনি কি করতে পারেন? পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, অথবা সেই বিলটাতে স্বাক্ষর করতে পারেন, অথবা সেই বিলটাকে রাখতে পারেন, যে রিভিউ এর জন্য তিনি নিজে বিবেচনা করার জন্য সেটাকে হোল্ড করতে পারেন। কিন্তু কখনো তিনি এটাতে অসম্মতি জানাতে পারেন না। হয় হোল্ড করবেন অথবা ফেরত পাঠাবেন। ওকে? বা সাইন করবেন। এই ৩ টেই তার কাজ করতে পারে। পরবর্তী প্রশ্ন, সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন কে? ৪ টে অপশন রয়েছে। প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, লোকসভার অধ্যক্ষ এবং রাষ্ট্রপতি। দেখো সারা ভারতে আপৎকালীন অবস্থা বা ইমার্জেন্সি এটা ইস্যু করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। প্রেসিডেন্টেরই ক্ষমতা রয়েছে যে সারা ভারতে আপৎকালীন অবস্থা বা ইমার্জেন্সি ইস্যু করতে পারে। কিন্তু এটা নয় যে তিনি যখনই মনে হবেন তখনই করতে পারবেন, সেটা নয়। অবশ্যই যে মন্ত্রী পরিষদ রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, তার পরামর্শ ক্রমেই তিনি কিন্তু করতে পারেন। এটা কিন্তু আগে মানে এই যে এমার্জেন্সি, এটা কিন্তু আগে হচ্ছে বিচারাধীন বিষয় ছিল না। ১ম এ ছিল, তারপরে জওহরলাল নেহেরু এটাকে, ইন্দিরা গান্ধী এটাকে মানে মানে বিচার বিভাগের যে ৪৬তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 46th অ্যামেন্ডমেন্ট 1972, তার মাধ্যমে তিনি বলেন যে এমার্জেন্সি, রাষ্ট্রপতির এমার্জেন্সি জারি করা, এটা আইন মানে আদালত দ্বারা বিচারযোগ্য নয়। কিন্তু পরবর্তীকালে যখন ৪৪তম অ্যামেন্ডমেন্ট হয় 1976, 1978 এ, তখন কিন্তু এটাকে আবার খারিজ করা হয়। এই কারণে দেখবে ১৯৭৮ এর পরে আর কিন্তু কোনো এমার্জেন্সি হয়নি। ওকে? আজকের লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো ৪ টে অপশন রয়েছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ,
ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি সি রাজা গোপালাচারী, আর অপশন ডি কোনোটিই নয়। দেখো প্রত্যেকেই জানি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যাকে আমরা অজাতশত্রু বলে থাকি বা গান্ধী অফ বিহার বলে থাকি। কারণ তিনি, তার কোনো শত্রু ছিল না, তো সেই কারণে তিনি গান্ধী অফ বিহার সবার একটু প্রিয় মানুষ ছিলেন। তো রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ভারতের রাষ্ট্রপতি হন 1952 সাল থেকে 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত। এবার 1945 তাহলে বলবে স্যার 12 বছর কেন? এটা তোমাদের মনে হতে পারে, ভারত তো 1947 সালে স্বাধীন হয়েছে। তো মনে রাখবে, ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, কিন্তু তখন ভারতের সংবিধান প্রস্তুত হয়নি। তো সংবিধান প্রস্তুত হয়নি, ভারতের সংবিধান প্রস্তুত হয়েছে 1950 সালে। এই টার্মের মধ্যে রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের এগ্রিকালচার মিনিস্টার, কৃষি মন্ত্রী ছিলেন। তারপর 1950 সালে সংবিধান যখন কার্যকরী হয় তিনি প্রেসিডেন্ট হন, কিন্তু প্রথম প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় 1952 সালে, 1952। তো 1952 তে নির্বাচন হওয়ার পরে তিনি ভারতের প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট হন, এবং পরবর্তী যে ইলেকশন হয় 1957-এ, তো 5 বছর পরে সেখানে তিনি আবার ইলেকশন হয়, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ পরপর কনজিকিউটিভ দুবার রাষ্ট্রপতি হয়েছেন। এছাড়া আর কোনো রাষ্ট্রপতি কিন্তু পরপর দুবার হননি, কারণ রাষ্ট্রপতি পদটা এক কথায় সাম্মানিক পোস্ট, কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র সেই কারণের জন্য। তো রাজেন্দ্র প্রসাদই একমাত্র ব্যক্তি যাকে এই সম্মানটা দুবার দেওয়া হয়েছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।